স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে আমি স্বর্ণালী সরকার। আজকের রবিবারের স্পেশাল এপিসোডে প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে তসলিমা নাসরিন সর্বত্র আলোচনায়, এবং গতকাল এবং আজ যে ধরনের বিতর্ক, যে ধরনের বিবৃতি, যে ধরনের খোঁচা বিভিন্ন মহলে আমরা দেখতে পেলাম, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন স্পষ্ট হচ্ছে। এক, শিল্পী বা কবি সাহিত্যিকের স্বাধীনতা কোথায়? দুই, কেন বারবার করে রাজনীতিকরণ হচ্ছে কবি সাহিত্যিকের? আর তিন, এই যে আমরা কড়া হাতে সবকিছু দমন করি, এই যে সোকল্ড সেকুলার, বা আমরা যাকে বলি কি, অনেকেই ব্যঙ্গ করে বলেন যে সেকু মাকুদের যে সমস্যা, তারা যারা সবসময় স্বাধীনতার কথা বলে, ইন্টারন্যাশনাল বর্ডারের কথা বলে, ধর্মের আগে মানুষের কথা বলেন, তাদের কোথায় সমস্যা হয়ে গেল তসলিমা নাসরিন বিজেপির আমলে এই রাজ্যে ঢুকলেন বলে? বিজেপির আমলে ফাইনালি নির্বাসন শেষ হলো তসলিমা নাসরিনের, তাতে সমস্যাটা কাদের হলো আর কেন হলো? বেশ কয়েকটা প্রশ্ন, তেতো প্রশ্ন এবং বেশ কয়েকটা ছবি দেখবো আজকে সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। তথাকথিত প্রগতিশীলরা, তথাকথিত সেকুলার উদার বামপন্থীরা ব্যবহার করেন অপবাদ, উদ্দেশ্যনীয় সন্দেহ এবং সামাজিক বর্জন। অনেক সাহসী মুক্ত চিন্তককে জিহাদি সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আজ শুধু বলতে এসেছি, আমি ফিরে এসেছি। আজ 1 অগাস্ট 2026। আজকের দিনটি আমার জীবনে শুধু একটি অনুষ্ঠানের দিন নয়, একটি বন্ধ দরজা খোলার দিন। আমরা বাঙালিরা বরাবর আমাদের ভাষা, সাহিত্য, বাংলা ভাষা, তা নিয়ে গর্ববোধ করি। আমাদের এখানে লেখক, কবি, সাহিত্যিককে আমরা সবার আগে তাদের মতামত নেওয়ার জন্য তাদেরকে দাঁড় করাই। তারাই আমাদের কাছে বুদ্ধিজীবী, তারাই পথ দেখান, তারাই মতামত তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু অদ্ভুত লাগে ভেবে, যখন সেই লেখা, ভাষা, শব্দ সেগুলো কোথাও নির্বাসিত হয়ে যায়, তাও কোথায়? পশ্চিমবঙ্গে। আরেক বাঙালি, বাংলার আরেক জায়গা, নির্ভরযোগ্যতার, ভরসার, নির্ভরতার সেরকম একটা জায়গায় যখন সেগুলো নির্বাসিত হয়, তখন ভারী অদ্ভুত লাগে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে, সংবাদের শিরোনামে বারবার করে উঠে এসেছে যার নাম, তিনি তসলিমা নাসরিন। বাংলাদেশের সাহিত্যিক, সেখান থেকে নির্বাসিত,
2003 সালে 28শে নভেম্বর তার লেখা বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ হয়ে যায় বাংলাদেশে। তারপর থেকে পদ্মা দিয়ে অনেক জল গড়িয়েছে, গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ তাকে যেখানে আশ্রয় দিয়েছে, মাথা গোছার ঠাঁই দিয়েছে, ঠিকানা দিয়েছে এবং নিশ্চিন্তে তার সাহিত্য চর্চার অবকাশ করে দিয়েছে, সেখানে পশ্চিমবঙ্গে আমরা স্বাগত জানাতে পারিনি তাসলিমা নাসরিনকে। কারণ যাই হোক, যুক্তি যাই থাকুক, বাস্তব হচ্ছে এটাই, তাসলিমা পশ্চিমবঙ্গে থাকতে পারেননি, আসতে পারেননি এবং এখান থেকেও তাকে নির্বাসিত হতে হয়েছে। বিশেষ প্রোটেকশনে তাকে রাজ্য ছাড়তে হয়েছে। আজ এত বছর বাদে তাসলিমা নাসরিন তিনি এলেন পশ্চিমবঙ্গের বুকে। শুধু এলেন নয়, ঠিক যেখান থেকে আমি আলোচনা শুরু করব, যে এতদিনের কোথাও জমানো অভিমান, এতদিনের কোথাও নিজের দেশের প্রতি অভিমানটাও, কারণ বাংলায় কথা বলার সুযোগ বাঙালির জন্য বাংলা ভাষার মঞ্চ সচরাচর পাওয়া যায় না, তাসলিমাও পাননি। তাই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বোধহয় কোথাও সেই হতাশা, ক্ষোভ, দুঃখ, রাগ, অভিমান নিজের দেশের জন্য সেটাও কোথাও ঝরে পড়েছিল। আর আজকে আলোচনাটা ঠিক এই জায়গা থেকেই, যে সত্যি সত্যি আমরা যতই বলি, আমরা মাঝে মাঝে রাজনীতির কারণে আমরা ভাষা, সাহিত্য, গল্প, কবিতা এবং কবি এবং সাহিত্যিক তাদেরকেও নিয়ে আসি, টেনে নামাই, আমরা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে তাদেরকে ব্যবহার করি, তাদেরকে অনেক সময় বাধ্য করা হয় যে আপনারাও মতামত দিন, আপনাদেরও তো মতামত রয়েছে। এমনকি রাজনৈতিক স্লোগান দিতেও বাধ্য করা হয়েছে, কেউ চেয়ে হোক কেউ না চেয়ে হন, তারা দিয়েছেন, তারা সেই প্ল্যাটফর্মে থেকেছেন। কিন্তু সত্যি কি ভাষা, সাহিত্য, শব্দ এগুলোকে বেঁধে রাখা যায়, এদেরকে নির্বাসন করা যায়, নাকি আদৌ তারা নির্বাসিত হওয়ার যোগ্য হয়ে থাকেন? তাসলিমার ফিরে আসা, তার বক্তব্য এবং পশ্চিমবঙ্গের মাটি থেকে তার নিজের দেশ, নিজের ভাষা এবং ধর্মীয় উগ্রতা প্রত্যেক ক্ষেত্রে যে তার যে বার্তা, সেগুলো কি কোথাও আরও একবার আমাদেরকে একটু হলেও সচেতন করে তুলবে, একটু হলেও সহিষ্ণু করে তুলবে, একটু হলেও কোথাও প্রতিফলিত হওয়ার দরকার পড়বে, যে আসলে সেই আয়নাটাতে, মানে যেখানে আমরা নিজের মতো চেহারা দেখি, নিজের মতো প্রতিফলন দেখি, যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল, ভুলটাকে ভুল বলে স্বীকার করা, সেই ক্ষমতা, সেই মেরুদণ্ডটা কি আমাদের থাকবে? আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে যারা রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য, রয়েছেন রাজনৈতিক কর্মী দেবাশিস ঘোষ, রয়েছেন লেখক অমিত গোস্বামী, রয়েছেন কবি অংশুমান কর এবং শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীর স্পেশাল সেগমেন্টে। আমি শুরু করব অংশুমান করকে দিয়ে আজকে। অংশুমান দা, আমি জানি না গতকাল তিনি প্রেজেন্ট ছিলেন কিনা রবীন্দ্র সদনে, কেমন অভিজ্ঞতা, কি বলবেন তাসলিমার এত বছর বাদে ফিরে আসা নিয়ে? না, এটা তো আমি মানে উপস্থিত থাকতে পারিনি, আমার একটা ব্যক্তিগত অনুষ্ঠান থাকায়, না হলে আমি উপস্থিত থাকতাম। এবং আমি অবশ্যই যে সংগঠনটি তাসলিমাকে নিয়ে এসেছেন তাদের সাধুবাদ জানাচ্ছি এবং রাজ্য সরকারকেও সাধুবাদ জানাচ্ছি যে তাসলিমার নিরাপত্তার জায়গাটা তারা দেখেছেন। এবং এটা আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে তো বটেই, আমি বলছি সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব বড় একটা ঘটনা হয়ে থাকলো। এ কারণেই থাকলো যে তাসলিমা নাসরিন এমন একজন মানুষ যিনি চিরকাল কিন্তু প্রতিবাদ করেছেন, যা কিছু অন্যায় তার বিরুদ্ধে মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন, এবং সেই প্রতিবাদের কারণেই কিন্তু তার নির্বাসন, অন্য কোনো কারণ নয়। তুচ্ছ মৌলবাদী রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির কারণে প্রথমে তার দেশ থেকে নির্বাসন এবং তারপর আমাদের রাজ্য থেকেও তাকে চলে যেতে বাধ্য করা হয়েছিল। এবং আমরা যদি তার কবিতাগুলো পড়ি, এই দেশে ফিরে আসার পর তিনি কবিতা লিখেছেন, এই রাজ্যে ফিরে আসার মুহূর্তে কবিতা লিখেছেন, একটি সাময়িক পত্রে কবিতা প্রকাশ পেয়েছে, সেখানেও তার এই বেদনা, অন্তরের বেদনা। উনি লিখছেন, কলকাতা থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার হৃদয় থেকে কলকাতাকে নির্বাসন দেওয়া যায়নি। তো এই জায়গা থেকে আমি বলবো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু একই সঙ্গে আমি বলবো, আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনতে শুনতে এটা মনে হচ্ছিল যে উনি রবীন্দ্রনাথের একটা কবিতার খুব গুরুত্বপূর্ণ একটা দায় বহন করে নিয়েছেন। রবীন্দ্রনাথ একদম শেষ জীবনে লিখেছিলেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। কেন আমার এই কথাটা মনে হচ্ছিল এই কারণেই যে উনি খুব জোর গলায় বলেছেন যে পশ্চিমবঙ্গে যে কোনো মানুষ আসতে পারেন, জোর গলায় বলেছেন যে পশ্চিমবঙ্গে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে। এবং আমি আশা করব যে এটা দিয়ে যে সূচনা হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এই জন্যই আমি বলছি একটা ঐতিহাসিক মুহূর্ত, সাহিত্যের জগতে একটা ঐতিহাসিক মুহূর্ত, যে সমস্ত মানুষ, কেবল তাসলিমা নন, অনেকে বলছেন যে তাসলিমা কেবলমাত্র মুসলিম ধর্মান্ধতার বিরুদ্ধে
বিরুদ্ধে কথা বলেছেন তা নয়। আমরা যদি ওর ফরাসি প্রেমিক উপন্যাসটা পড়ি, নানা ফেসবুক পোস্ট পড়ি, হিন্দু ধর্মেরও ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলেছেন। এবং আমি আশা করব যে কথাটা আজকে মুখ্যমন্ত্রী আমাদের সামনে রেখেছেন গতকালের অনুষ্ঠান থেকে, সেটা এই যে সকলের মত প্রকাশের স্বাধীনতা আছে, সমস্ত লেখক, শিল্পী, সাধারণ নাগরিক প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। এই কঠিন সত্যকে তিনি ভালোবেসেছেন। এবার এই কঠিন সত্যকে কতখানি বহন করতে পারবেন সেটা দেখার জন্য কিন্তু আমার মতো অনেকেই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করব। এবং আমি আশা রাখবো যে পশ্চিমবঙ্গ সরকার, নবগঠিত পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যে সেই স্পেসটুকু তৈরি করবে যেখানে নির্ভয়ে আমরা প্রত্যেকে নিজের নিজের রাজনৈতিক বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক বিশ্বাসকে ব্যক্ত করতে পারবো। আগামীতে আর কোনো তাসলিমা নাসরিনকে যেন পশ্চিমবঙ্গের মাটি থেকে নির্বাসিত না হতে হয়। সেই কারণে আমি আবারও বলছি, আমি অত্যন্ত খুশি যে তাসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে এসেছেন। আমি আশা করব তিনি পশ্চিমবঙ্গে থাকবেন, নির্বিঘ্নে থাকবেন, এবং আশা করব মুখ্যমন্ত্রী যে অঙ্গীকার আমাদের সামনে আজকে রেখেছেন সেই অঙ্গীকার পালনে তিনি যথেষ্ট সক্রিয় হবেন এবং সফল হবেন। আমি এই জায়গা থেকে এটা সদর্থক বার্তা দিলেন অংশুমান কর, যদিও এর মধ্যেও কিছু কিছু বিতর্ক কিছু কি মারছে। কারণ জানি না, যেখানে উনি বললেন যে নিঃসন্দেহে এটা মৌলবাদ নিয়ে বলেছেন, ইসলাম মৌলবাদ নিয়ে বলেছেন, হ্যাঁ বলেছেন তাসলিমা এও বলেছেন যে আমি ইসলামের মৌলবাদ বিরোধী, কিন্তু আমি তার মানে ইসলাম বিরোধী নই। এবং কেন আমি ইসলাম মৌলবাদ নিয়ে সব থেকে বেশি কথা বলেছি, কারণ আমি জন্ম থেকে সেটা দেখেছি সব থেকে বেশি, তাই সেই নিয়েই কথা বলেছি। আমার দেশে আমি সেটার প্রত্যক্ষ করেছি সব থেকে বেশি। তিনি তার সঙ্গে ধর্মহীন রাষ্ট্রের কথাও বলেছেন, কিন্তু নিঃসন্দেহে এর রাজনৈতিক ন্যারেটিভ কী হবে আমার জানা নেই। কিন্তু আমি আবারও বলি, ওই শব্দ আর শব্দের মালিক যারা, তাদেরকে বেঁধে ফেলা, তাদের রাজনীতিকরণ, এগুলো থেকে আদৌ মুক্ত হতে পারবো আমরা? কি বলবেন মানসদা? না দেখো, তসলিমাকে আমরা যেরকম দেখছি যে একটা প্রতিরোধের নাম তসলিমা, একটা প্রতিবাদের নাম তসলিমা, মৌলবাদের বিরুদ্ধে একটা লড়াইয়ের নাম তসলিমা, সেই রকম তার অভিমানের একটা বড় কারণ হচ্ছে ভীষণ সফট মাইন্ডের একজন লেখিকা হচ্ছেন তসলিমা। তসলিমাকে প্রথম 30 বছর আগে কোথায় দেখেছিলাম জানো? সোনাঝুরির হাটে শান্তিনিকেতনের মেলায় একা ঘুরে বেড়াচ্ছেন একজন লেখিকা। সেটা কোন সাল? 30 বছর আগে। 30 বছর আগে, তখন অত কেউ চেনে না, শুধু মানে 90s এর সময়। তখন আমরা শান্তিনিকেতনে বড় হচ্ছি, একা সেখানকার আদিবাসীদের সঙ্গে গল্প করছেন। বাঙালির যা যা লক্ষণ, তিনি ভুবনডাঙ্গার মেলা নামে যেটি পরিচিত, সেখানে একা ঘুরে বেড়াতেন। সেটা ছিল আমাদের তসলিমাকে প্রথম দেখা, এবং তখনই বোঝা গিয়েছিল যে এই যে তার গতকালের যে অভিমান, বাংলার প্রতি তার যে ভালোবাসা, সেটাকে রুটটা কিন্তু অনেক গভীরে, মানে সেখানে বাংলাকে, বাঙালিকে, বাংলা ভাষাকে ভালোবাসার ক্ষেত্রে কোনো রকমের ভেজাল নেই। তিনি যদি যেদিন একা একা পশ্চিমবঙ্গের এই নদী, মাঠ, ঘাট প্রান্তরে হেঁটে বেড়াতে পারবেন, সেদিন তার এই যাবতীয় প্রতিবাদ, যাবতীয় পারবেন না কেন? সম্ভব নয় কেন? সেটাই বলছি যে সেটা যেদিন পারবেন, মানে কি এমন করে ফেলেছেন অপরাধ তাসলিমা নাসরিন? দ্বিখণ্ডিত লিখে একটা তিনি গতকাল দেখিয়েছেন, যেটা এক কথায় সেটাকে বলা যায় যে এভাবেও ফিরে আসা যায়। এটা হচ্ছে প্রথম ধাপ তিনি দেখিয়েছেন। এইবার আমাদের পরীক্ষা হচ্ছে যে আমরা তার যে অনুভূতিগুলো, সেইগুলোকে কতটা ধরে রাখতে পারবো। কারণ পশ্চিমবঙ্গ বলো, ভারতবর্ষ বলো, বা গোটা পৃথিবীর সবচেয়ে ঠুনকো শব্দ যেটা, সেটা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত। আচ্ছা, অনুভূতি কি শুধু ধর্মকে কেন্দ্র করে? অন্য কিছুকে কেন্দ্র করে কোনো অনুভূতি নেই, সেগুলোর আঘাত হয় না? যাবতীয় অনুভূতি কি শুধু ধর্মকেন্দ্রিক? মানে আমাদের জীবনের তো অনেকটা ব্যাপ্তি, তার নানা অনুভূতি আছে, সেগুলোর আঘাত নিয়ে কেউ ভাবে না, যত আঘাত ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা জিতবো কেন, বা আমাদের জয় হবে কেন? দেখো, এই জয়টা তসলিমার নয়, এটা ভারতবর্ষের জয়, এটা বাংলার জয়। কারণ গোটা ভারতীয় দর্শনের মূল যে বিষয়, সেটা হচ্ছে বিরোধী মতকে সম্মান দেওয়া। গোটা ভারতবর্ষের যদি মানে প্রাচীন দর্শনের দিকে যদি যাও, বেদ বিরোধী সব থেকে বড় যিনি, তার নাম ছিল চার্বাক, তাকে কিন্তু ঋষি বলা হয়েছে, এবং সেই হিসাবে তসলিমা কিন্তু সেই সম্মান পাবার যোগ্য, সেই ঋষি সম্মান। এমনকি তিনি যদি ভারতের হিন্দু ধর্মের মৌলবাদের বা কুপ্রথার কোনো বিরোধিতা করেন, তবুও তিনি আমাদের চোখের ঋষি, কারণ তার মধ্যে সেই সত্তাটা বিরাজমান। তিনি চোখ রেখে দেখাতে পারেন যে এটা ভুল, এটা ঠিক, যেটা ভারতীয় দর্শন সমর্থন করে। সুতরাং আজকের জয়টা শুধু তসলিমার জয় নয়, এটা বাংলার জয়, এটা ভারতীয় ভাবনার জয়। সুতরাং তসলিমা বাংলায় থাকুন,
তসলিমাকে আমরা বাংলাটাকে তার ঘোড়ার মতো, যাতে তিনি স্বচ্ছন্দে ঘুরতে পারেন, কোনো পুলিশ প্রোটেকশন নিয়ে নয়, সেটা যেদিন করতে পারবো সেদিন তার এই যে ফিরে আসা, এভাবেও ফিরে আসা যায়, সেটা সার্থক হবে। সেদিন এই অমিতদা, অংশুমানদার মতো কবিরা যেদিন তার স্বাধীনতাকে প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা দিতে পারবো, সেটা সার্থক হবে। মানে সেটা এখনো সেই অবস্থা হয়নি, না, এখনো সময় লাগবে। আমি জানি না যে গতকালের বক্তব্যের পর, ভাষণের পর কাদের নির্দিষ্ট গোষ্ঠী হোক, নিজের নির্দিষ্ট শ্রেণী হোক, কার কার ক্ষেত্রে কি কি সমস্যা হয়েছিল, তবে নিঃসন্দেহে এখানে দেবাশিস দা রয়েছেন, দেবাশিস দার অভিজ্ঞতা জানবো। ইনফ্যাক্ট গতকাল যখন তসলিমা বলছিলেন তখনও দেবাশিস দা আমাদের সঙ্গে ছিলেন, তিনিও বেশ কিছু ক্ষেত্রে তখন শোনার পর সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছিলেন। আমি জানি না তিনি 24 ঘন্টা পর একই অবস্থানে থাকবেন নাকি সেখান থেকে সরে আসবেন। কি মনে হলো দেবাশিস দা, এর আগে অন্তত 2007 সালে যেভাবে তসলিমাকে এখান থেকে চলে যেতে হয়েছিল, এখন কি কোনো মানে অনুতাপ হয় যে সেই সময়তে বোধহয় সেটা না হলেই হতো, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার আরেকটু কড়া হাতে বিষয়টাকে হ্যান্ডেল করলেই পারতেন, তাহলে চিরকাল কখনো এই কলঙ্ক কোথাও বামেদের বয়ে বেড়াতে হতো না? কি মনে হয়? কল্যাণীর বয়স তখন সদ্য 17, বুঝলে, মানে কলেজ পালিয়ে বাদলের সঙ্গে প্রচণ্ড ঘনিষ্ঠতা, ঘোরাঘুরি, তারপরে হঠাৎ সেই সময় হলো ওই ময়মোহন সিং গ্রাম ছেড়ে দাদা, কাকা, খুড়তুতো বোনকে নিয়ে চলে আসতে হলো পোটলা পুটলি গুটিয়ে কলকাতায়। তারপর থেকে আজ 26 বছর হয়ে গেছে। কল্যাণী এখন স্কুল শিক্ষিকা, সল্টলেকে থাকে, অনির্বাণের স্ত্রী, জয়িষা দীপনের মা। কল্যাণীর ঘরে ফেরা হয়নি, বাদলকে কথা দিয়েছিল যে কোনো অবস্থায় ফিরবে। এটা তসলিমা নাসরিনের লেখা তার ফেরা গল্পের, কিন্তু তসলিমার ঘরে ফেরা হলো। এখন দেখুন, একটা কথা আছে না বাংলায় যে ওই আপনার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দেখি ওই লিকার যেন ডিগবাজি খায়, রাজনীতি বড় অদ্ভুত। হ্যাঁ, তো এটা আজকে কোনো হয়তো রাজনৈতিক আপনারা বলবেন কারণে, লিকার নেই, যদিও লিকার নিজে নির্বাসিত হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি ডিগবাজি খায় তো আছে, রাজনীতি তো অদ্ভুত। মানে আজকে হয়তো তসলিমার লেখা থেকে আমি যদি একটু ধার করেই বলি যে বাদল আজকে বড্ড বিরোধী হয়ে গেছে। তার মনে হচ্ছে হয়তো যে বাদল তো পারতো আমাকে আটকাতে, কিন্তু বাদল পারিনি। হয়তো সেই সময় বামফ্রন্ট সরকারের মনে হয়েছিল যে আমার রাষ্ট্রের, আমার রাজ্যের নিরাপত্তা বেশি জরুরি, সেনা নামাতে হয়েছিল আমি যদি খুব ভুল না করি, এবং তাকে তসলিমাকে নিরাপদ এবং একটা আশ্রয় ব্যবস্থা করা হয়েছিল, এবং তারপর তাকে দেশ ছাড়তে হয়েছিল। যাই হোক, সেটা বিভিন্ন কথা। তবে আমি এই জায়গাতে বলবো যে আজকের যে প্রোগ্রামে বা কালকের যে প্রোগ্রামে তসলিমা ছিলেন, ডেফিনেটলি সেটা বোধহয় কোনো রাজনৈতিক প্রোগ্রাম হবে বলে আমার মনে হচ্ছে। কারণ এখন তো তসলিমা নতুন করে কোনো কবিতা লেখেননি, কোনো বই লেখেননি, কোনো গল্প লেখেননি, কোনো গান লেখেননি। তো আমি জানি না এটা ঠিক ওনাকে যে ফিরিয়ে আনা হলো সেটার মধ্যে কোনো রাজনীতি আছে নাকি মানুষদার ভাষায়। আমার মনে হয়েছে যে আলোচনা শুনে যে আমার 2007 আপনারা কোন রাজনীতি করার জন্য তসলিমাকে নিয়ে আসছিলেন রাজ্যে? না, তখন তো তসলিমার একটা বই নিয়ে কথা হচ্ছিল, সেই বইয়ের ব্যাপারে উনি এসেছিলেন। জেনারেলি কবি বা লেখকরা আসেন সেই ব্যাপারে কথা বলতে বা সেটা নিয়ে করতে। কোন বই নিয়ে কথা হচ্ছিল? দ্বিখণ্ডী তো 2005-এ বন্ধ হয়েছিল না, 2005-এ বোধহয় উঠে গেছিল, মানে ওই হাইকোর্ট থেকে বোধহয় পারমিশন দিয়ে। সুমানদা, আমি বোধহয় যেটা শুরু করেছিলাম কল্যাণীর গল্প দিয়ে, সেটা তসলিমার লেখা ফেরা থেকে নেওয়া। বাদল কিন্তু ওনার প্রেমী ছিলেন, রাইট? তো আমি সেই কল্যাণীর প্রেমী ছিলেন। তো আমি এটা বলার চেষ্টাই করেছিলাম, আপনি যেটা বলার চেষ্টা করলেন যে বামপন্থীদের প্রতি ওনার যে মনোভাব ছিল, সেটা অভিমান বলুন, ক্ষোভ বলুন, যে কোনো জায়গা থেকে ওটা পাল্টে গেছে এখন। সেটাকে কোনো রাজনৈতিক দল আজকে ব্যবহার করছে না। তো আমার বক্তব্য এটা, কারণ এখন তো উনি কোনো কবিতা লেখেননি, বই লেখেননি, কোনো গান লেখেননি, তো ওনাকে হঠাৎ করে এই সময় নিয়ে এসে আমাদের তো অনেক কিছু আছে। হ্যাঁ, বলুন। বেশ, আমি সোজাসুজি চলে আসি, কেননা তসলিমা নাসরিন এখানে আজকে কলকাতায় এসেছেন একটা শাসন পরিবর্তন হওয়ার পরে। গত বছর অর্থাৎ 8ই মার্চ 2025 উনি বরাবর আসতে চেয়েছিলেন। না, এক বছর আগে। এক সেকেন্ড, উনি বলছেন যে এখন কেন? 2007-এ কোনো বই প্রকাশ হয়নি, 2007-এ উনি আসতে চেয়েছিলেন, উনি বারবার পশ্চিমবঙ্গে ফিরতে চেয়েছিলেন। আমি আবারও বলি, কারণ ভারতবর্ষে এমন একটা জায়গা যা সরাসরি অবিভক্ত বঙ্গ হিসেবে ছিল, নিজের মাটির কোথাও গন্ধ পান, একই ভাষা, একই সাহিত্য, যেখানে থেকে উনি বারবার চেয়েছিলেন নিজের দেশের জন্য বার্তা দিতে, নিজের কষ্টের কথাগুলো তুলে ধরতে। উনি আসতে পারেননি। ফাইনালি সরকার পরিবর্তন হওয়ার পরে আবারও অ্যাপ্রোচ যখন করেন, উনি যখন আবারও চান, তখন উনি আসতে পারলেন। এর জন্য বই লেখা, কবিতা লেখা, নতুন করে কিছু করা, কোনো কিছু দরকার পড়ে না।
একটা মানুষ সে নিজের যে ভাষায় সাহিত্য চর্চা করছেন সেই ভাষার মানুষের কাছে আসতে চাইছেন, বারবার করে আসতে চাইছেন, বারবার করে তাদের সামনে নিজের কথা বলতে চাইছেন। গতকাল কথা বলতে বলতে একসময় দেখলাম তার গলা ধরে আসছে, তিনি বললেন আমার চোখে জল। হাউ হাউ করে তো হয়তো কাঁদবেন না একজন লেখক বা লেখিকা, তার কণ্ঠরুদ্ধ হয়ে আসছিল। তার কাছে পশ্চিমবঙ্গে আসার জন্য বই প্রকাশ দরকার হয়, কিছু লেখার দরকার হয়, নতুন কবিতার দরকার হয়। রিয়েলি এটা ভাবছেন দেবাশিস দ্বারা? ভেবে ভালো লাগছে আমার, এটা ভেবে ভালো লাগছে আমার। তসলিমা পশ্চিমবঙ্গে আসবেন তার জন্য নাকি না বই লিখতে হবে, আপনারা দুরকম তবে নাকি কথা ছাড়পত্র বলছেন, পাবেন। আপনারা দুরকম কথা বলছেন। আপনি 2007-এর পুরো জিনিসটা বললেন না, সেই সময় সেনা নামাতে হয়েছিল সেই রাতে, আপনারা যদি খুব মনে করেন। এটা খুব সহজ ইস্যু ছিল না তখনই। আপনারা যদি সেই সময় না হতো তখন আপনারাই বলতেন যে এরকম একটা ইস্যুতে ওনাকে সরিয়ে দিলেই তো হতো, এরকম করার কি দরকার ছিল যদি কোনো খারাপ জিনিস ঘটে। এখানে দেবাশিস একটু আমার বলার আছে। আপনি বলবেন তসলিমাকে তাড়ানোর জন্য স্বেচ্ছায় মৌলবাদীরা সেটা আপনি রাস্তায় আজকে নেমেছিল যেভাবে নিন, নাকি সেনাটা নামানো হয়েছিল? কেন বলছি তার কারণ বলছি, আমি অযৌক্তিক বলছি না, নাকি সরকারের মদতে মৌলবাদীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল? কারণ গত 3 দিন বিভিন্ন সাক্ষাৎকারে তসলিমা নাসরিন জানিয়েছেন যে 2006-এর জানুয়ারি থেকে সরকার তাকে চাপ দিচ্ছিল যেন আমি সেখানে চলে যাই। এমনকি এখানকার লেখক কবিদেরকে দিয়ে একটা দরখাস্ত করানো হয়েছিল, অংশমান দ্বারা জানবে, সেখানে 25 জন বিখ্যাত লেখক কবি দরখাস্ত করেছিলেন যে তারা যেন চলে যায়। কিন্তু আমি যখন কিছুতেই এখান থেকে যাইনি তখন 2007-এর ঘটনা ঘটে। তার মানে কি এটা প্রি প্ল্যান ছিল যে আমরা মৌলবাদীদেরকে খেপিয়ে রাস্তায় নামাবো, সেইটাকে ইস্যু করব এবং সেইটাকে ইস্যু করে তসলিমাকে তাড়াবো? শেষ করে দেবো। আমি বলবো মানুষদা, কোর্টেও দুটো পক্ষ থাকে, আপনারা কিন্তু একেবারে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এক পক্ষের কথা শুনে একটা জায়গায় চলবে না, না, দুপক্ষকে রাখুন না, দুপক্ষের কথা বলতে বলুন। শুধু এক পক্ষ কত তো দুপক্ষ বলে। আপনি যার বিরুদ্ধে বলছেন, যার বিরুদ্ধে কথা বলছেন, তসলিমার বিপক্ষ না তসলিমা বলছেন, যেমন তসলিমা যার বিরুদ্ধে বলছেন তাকে জিজ্ঞেস করেছিলেন, তাদের অনেকেই আর আজকে নেই। আমি এখানে আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি আমার অমিতার কাছে আসি। অমিতা বলুন, সেটা হচ্ছে আপনি সেই সময়ের কথা তো আরো বেশি ভালো বলতে পারবেন, সেই সময় 2007 সালের কথা বলুন অবশ্যই। আর আপনি আরো ভালো বলতে পারবেন যে আপনি বাংলাদেশের সঙ্গে ভীষণ রকম কানেক্টেড, অর্থাৎ বাংলাদেশেই বা তসলিমার ফিরে যাওয়া এবং নির্বাসিত থাকার পর পশ্চিমবঙ্গে যে আসতে না পারা, তাকে কেন্দ্র করে বাংলাদেশে যে কত পরিমাণ নিশ্চিন্তের একটা বাতাবরণ ছিল, একটা নিশ্চয়তা ছিল যে যাক ভাই পশ্চিমবঙ্গেও ঢুকতে পারছে না, সেটা আপনি ভালো করে বলতে পারবেন। একদম পরিষ্কার একটা কথা বলি, নির্বাসিত জীবন তসলিমার যা কেটেছে তার মধ্যে সবচেয়ে কম কেটেছে কিন্তু আমাদের কলকাতায়। এখানে আমি আসি 1994 সালের 9ই অগস্ট উনি সুইডেনে চলে যান। তার কারণ হচ্ছে লজ্জা উপন্যাস প্রকাশিত হয়েছিল 1993 সালে, যেখানে একজন হিন্দু যুবক একজন মুসলিম গণিকাকে তার ঘরে নিয়ে আসে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তারপরে স্টেটসম্যান পত্রিকায় অর্থাৎ 1994 সালে মে মাসে উনি একটা সাক্ষাৎকারে বলেন কোরআনের 27টি বা 29টি আয়াত সংশোধনের প্রয়োজন। তখনই ক্ষেপে ওঠে বাংলাদেশের জনগণ। সেই সময় উনি বাংলাদেশ ছেড়ে সোজা চলে যান সুইডেনে এবং পরে উনি অবশ্য ওনার পাসপোর্টটাকে পাল্টাতে হয়, যেটা জাতিসংঘের পাসপোর্ট। এবার ব্যাপারটা হচ্ছে উনি 2004 সালে যখন ভারতে আসেন, আসার পরে যেটা ঘটে, 2004 সালে আসার পরে যেটা ঘটে সেটা হচ্ছে ওনাকে প্রথম 7-8 মাস তাকে ইউপিএ সরকার অর্থাৎ কংগ্রেস এবং বাম সরকার তাকে রাজস্থানে প্রথমে পাঠায়। 7 থেকে 8 মাস পর্যন্ত তাকে গৃহবন্দী রাখা হয়। শুধু তাই নয়, তাকে ভারত ছাড়ার পরোক্ষ চাপ দেওয়া হয়। আর ভিসা নবায়নের ক্ষেত্রে প্রচণ্ড রকমের টালবাহানা করা হয় 2014 সাল অবধি। 2014 সালে পরিষ্কার বলছি, বিজেপি সরকার আসার পরে তার দীর্ঘমেয়াদী ভিসা এবং রেসিডেন্ট পারমিট দেওয়া হয়, যেটা 10 বছর বাদে বাদে নবায়নযোগ্য। তাকে স্থায়ী নিবাসের নিশ্চয়তা দেন হচ্ছেন রাজনাথ সিংহ নিজে। 24 ঘন্টার তার সশস্ত্র নিরাপত্তা আছে দিল্লিতে। উনি কোথায় থাকেন আমি জানলেও বলবো না, বা এই জায়গাটা বলি। এবং তিনি যখন যেখানে যান তাকে এসকর্ট ভেহিকেল দেওয়া হয় এবং তার অবস্থানের গোপনীয়তা বজায় রাখবেন, এটা করেছিল প্রথম হচ্ছে বিজেপি সরকার। এবার আসি 2007 সালে। 2004 সালে উনি এখানে এসেছেন, আমাদের বাঙালিদের উনি আপন করে নিয়েছিলেন। নেওয়ার পর এবং বিভিন্ন কবিতার অনুষ্ঠানেও আমি ওনাকে পেয়েছি। যেটা হয়েছে 2007 সালে আমি নিজে দেখেছি, পার্ক সার্কাসের লেডি ব্রেবোনে আমার মেয়ে পড়তো,
হঠাৎ পুরো জায়গাটা জ্যাম হয়ে গেছিল। কার নেতৃত্বে? ইদ্রিস আলী কে ছিলেন? তিনি ছিলেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের প্রেসিডেন্ট, যিনি পরে তৃণমূলে যোগ দেন, এমপি হন এবং এমএলএ হন উলুবেড়িয়া বা সে তো পরে মানে ক্ষমতার আরেকজন তৃণমূল ছিলেন, জমানায় আরেকজন 11 পরে। তার নাম একদম পরিষ্কার বলছি, তহা সিদ্দিকী, যিনি হুঙ্কার দিয়েছিলেন যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা প্রচণ্ড রকমের একটা আন্দোলন গড়ে তুলব। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের সাহস কোথায় ছিল? যে সাহসটা একেবারেই ছিল না। তিনি এই বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে অনেকেই এক ঘটি জল আলাদা করে খান। সিঙ্গুর প্রকল্পের ক্ষেত্রেও উনি যেরকম মানে শিথিলতা দেখিয়েছেন, তসলিমা নাসরিনকে রাতারাতি কলকাতা ছাড়ানোর জন্যে উনি একই শিথিলতা দেখিয়েছেন। যদি ইউপিএ গভর্নমেন্ট না থাকতো তাহলে তসলিমা নাসরিনকে সেই রাত্রে তুলে নেওয়া যেত না। তসলিমা নাসরিনের সাথে গত 3 বছরে অন্তত দুবার আমার দেখা হয়েছে দিল্লিতে। এবং আপনি বিশ্বাস করুন বা না করুন, যুবসাগ্নিক বলে একটি সংস্থা, তারা একটা অনুষ্ঠান করেছিলেন এরকম বড় ঘরে। সেই ঘরে তসলিমা নাসরিন এসেছিলেন এবং এত উনি আপ্লুত হয়ে গেছিলেন, এতজন কলকাতা থেকে বাঙালিরা গেছে, সেই বাঙালিদের সাথে মিশে উনি আপ্লুত হয়েছেন। আজকে আমার খুব খারাপ লেগেছে, যারা সেই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিলেন তাকে কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়নি। আমি জানি না যে আয়োজকরা কেন করা হলো। আয়োজন করেছে তাকে আমন্ত্রণ করেছে কিনা? করেনি, তাকে করা হয়নি। তার যদি উপস্থিতি আজ থাকতো, আমার প্রদীপ গুপ্ত, তাকেও করা আমার একটা ছোট্ট প্রতিবাদ আছে স্যার, আমার ছোট্ট প্রতিবাদ। আমি এটা ছোট বহুদিন ধরে আমরা দেশপ্রেম নিয়ে কথা বলছি, রাজ্যপ্রেম নিয়ে কথা বলছি। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার সম্বন্ধে আপনি সমালোচনা করলেন একজন বিদেশি নাগরিকের জন্য, এটা আমি প্রতিবাদ করলাম। না সেটা আপনি করতেই পারেন। বুদ্ধদেব ভট্টাচার্য কেন শিথিলতা দেখান? আপনি বললেন এক ঢোক জল খান, আপনি বুদ্ধদেব বাবু রাজধর্মকে শিথিলতা বলার অবশ্যই শিথিলতা। যারা দেশের প্রধানমন্ত্রীকে জাতাভাষে অপমান করতে সেকেন্ড টাইম ভাবেনি, শিথিলতা না থাকলে মুখ্যমন্ত্রী আজকে শুভেন্দু অধিকারীকে টাডা আইনে ধরতেন মাওবাদীদের ঢোকাবার জন্য। উনি ছেড়ে দিয়েছিলেন, উনি এটা বলে ছেড়েছিলেন, মিথ্যে বলবেন না, উনি এটা বলে ছেড়েছিলেন তোমার বয়স অল্প, এই ধরনের কাজ করো না। শুভেন্দু অধিকারী নিজে বলেন, আপনি না বললে তো হবে না। তাহলে আপনি শিথিলতা বলবেন না, এটাকে রাজধর্ম বলুন, এটাকে রাজনৈতিক গল্প আমরা অনেক শুনেছি। কোনটা ঠাকুমা? কোনটা ঠাকুমা? এই যে ঠাকুমার গল্প আমরা অনেক শুনেছি। নতুন করে গল্প বানাবেন না। আপনি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো একজন মুখ্যমন্ত্রীর কথাকে আপনি বলছেন শিথিলতা বলবেন না, এটা অনুপ্রবেশ ঘটেনি তো, অনুপ্রবেশ বলবেন না, আমরা অনুপ্রবেশ বলবেন না, নরেন্দ্র মোদী নিয়ে বলবেন, শুভেন্দু অধিকারী নিয়ে বলবেন, নরেন্দ্র মোদী নিয়ে বলবো না, আমরা বিদেশি নাগরিক সঙ্গে নরেন্দ্র মোদী তুলনা করবো না। আমি অপারেশন সিঁদুর নিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নরেন্দ্র মোদী বলেছেন। একটু আগে বললেন তসলিমা নাসরিন বামপন্থী ছিলেন, হঠাৎ বামপন্থী ছিলেন, একবারও বলিনি। আমি বলেছি বাঙালিদের প্রতি আসক্তি ছিল। আরে ব্যাপারটা শুনুন, একটা কথা মনে করিয়ে দিই, বামপন্থার ভাই এদেশ বিদেশ কিসে, বামপন্থা তো ইন্টারন্যাশনাল। যাকে নিজের কথার জালে নিজেরাই জড়িয়ে পড়ছেন। আমি একজনের বক্তব্য কোট না করে পারছি না 2007 সালের প্রেক্ষিতে। আপনারা তো অনেক ইদ্রিস আলী, ইনি পাশে বসে তহা সিদ্দিকীরা চলে গেলেন, আপনি ইদ্রিস আলীতে চলে গেলেন, আবার তার সঙ্গে ট্যাগও করে দিলেন তৃণমূল। এটা বোঝাবার জন্য যে ইদ্রিস আলীরা ক্ষমতার সঙ্গে সঙ্গে জামা বদল করেন, খুব ভালো, কিন্তু ইদ্রিস আলীদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছিল বাম জমানায়, নিয়ন্ত্রণ করা হয়নি। আমি একজনের কথা বলি যিনি পরিবর্তন করেননি জার্সি, তিনি বিমান বসু। তিনি বলেছিলেন তসলিমা নাসরিন থাকলে যদি অশান্তির আগুন ছড়ায় তাহলে তার অবিলম্বে এখান থেকে বেরিয়ে যাওয়াই উচিত। যদি কোথাও কারোর কাছে পেপার কাটিং থাকে, অন্য কোনো আর্কাইভ থাকে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন বিমান বসু সেই সময়তে অবস্থান কি ছিল, উনি কি বলেছিলেন তসলিমা নাসরিন সম্পর্কে। দ্বিতীয় কথা, যারা বলেন যে সরকার না চাইলে দাঙ্গা করা যায় না, সরকার না চাইলে রাস্তায় সংখ্যালঘুরা নামে না, সরকার না চাইলে হিন্দু মুসলিম লড়াই হয় না, তারা তো তাদের সরকার ছিল, তারা কন্ট্রোল করতে পারলো না কেন? আর তারা বলে বিজেপি সরকার হচ্ছে নাকি সব থেকে বড় সাম্প্রদায়িক সরকার।
তাহলে সেই বিজেপি সরকার আমলে কি করে তসলিমা নাসরিন বহাল তবিয়তে চলে এলেন, এত বড় একটা সুন্দর অনুষ্ঠান করলেন, সেখানে বক্তব্য রাখলেন, এতক্ষণ ধরে বসে কবিতা পাঠ করলেন, কি করে? এখনো কি আত্মসমালোচনা করতে ইচ্ছে করে না? আমি আসছি, তবে তার আগে কি বলবেন মানুষদের রিয়াকশন নিয়ে আমি আসছি আক্তারের কাছে। তসলিমাকে একটা ব্যক্তি হিসাবে আমরা কখনোই দেখবো না, আমরা দেখবো এটা মৌলবাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের জয়। পশ্চিমবঙ্গে যে মৌলবাদের বারবারন্ত হচ্ছিল সেইটাকে তসলিমা দেখিয়ে দিয়েছে যে আমরা বাঙালিরা সেই ইন্টারন্যাশনাল না, তসলিমার এই আশাটা হচ্ছে পশ্চিমবঙ্গের বারবারত্ব মৌলবাদের মুখে থাপ্পড়, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কবি, লেখক, সাহিত্যিক যারা মৌলবাদের স্থাবকতা করছিল তাদের গালে কষিয়ে থাপ্পড় মেরে তসলিমা দেখিয়ে দিয়েছে যে স্থাবকতা করলেই কবি লেখক হওয়া যায় না, তার জন্য প্রতিবাদের মুখ হতে হয়। কাজী মাসুম আক্তার, গতকাল আপনি গিয়েছিলেন? না, কেমন লাগলো? শুনেছেন তো নিশ্চয়ই বক্তব্য বা কবিতা? বলুন এবার আপনার অভিজ্ঞতা, আপনার অনুভূতি, যে অনুভূতিতে আঘাত লাগে না চট করে। সরকার চাইলে, সরকার যদি না চায় সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, এটা তো বামেরা বলে, কারণ জ্যোতি বসুর ডায়লগ করে তারা বামেরাই সরকার চেয়েছে, তাই তসলিমা নাসরিন নির্বাচিত হয়েছে, একই কথা হলো। সরকার চেয়েছে, সেই সময় তসলিমার উপর মানে নগদ অর্থ পুরস্কার ঘোষিত হয়েছিল, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই। জানি, আমি বলিনি, আমি নিহাতি ছানা, কিন্তু আপনাদের তো মনে থাকবে। না, আমি খুব একটা বড় ছানা নেই। তো সরকার চেয়েছে, ভোটের প্রয়োজন আছে, তসলিমাকে সরতে হবে। সরকার চেয়েছে, ভোটের প্রয়োজন আছে, তসলিমাকে ঢুকতে দেওয়া যাবে না। একটা হচ্ছে ভট্টাচার্যের সরকার, একটা হচ্ছে ব্যানার্জি সরকার, হলো তসলিমা ঢুকতে পারেনি। দিল্লিতে থাকতে পারলো, কলকাতায় ঢুকতে পারেনি, কারণ দিল্লিতে যে সরকার আছে সেটা আবার মোদিজির সরকার, ঢুকতে পেরেছে, থাকতে পেরেছে। আবার অধিকারী সরকার, যে সময় তো তসলিমা নাসরিন 2007-এ পশ্চিমবঙ্গে ঢুকতে পারলেন না, তাকে এখান থেকে নির্বাসিত করা হলো, সেই সময় তো দিল্লিতে কিন্তু ইউপিএ সরকার এবং ছিল, তাকে বাইরে চলে যেতে হয়েছিল, কিছুদিন ভারতের বাইরেও চলে যেতে। আমি বলছি ভারতে থাকাই দুষ্কর হয়েছিল, হায়দ্রাবাদেও তার উপর হামলা হয়েছিল। অধিকারী যে সরকার এসেছে তাই তসলিমা ঢুকতে পেরেছে। তাহলে ভট্টাচার্য সরকারে ঢুকতে পারেনি, ব্যানার্জি সরকারে ঢুকতে পারেনি, অধিকারীজিদের সরকারে ঢুকতে পেরেছে। গল্পটা হচ্ছে এই জায়গায়। বের করে দিয়েছিল কারা? মৌলিক প্রশ্ন আসুন, বের করে দিয়েছিল মুসলিম মৌলবাদ, ধর্মতন্ত্র, নোংরাতন্ত্র, ঘৃণ্য রাজনীতিতন্ত্র, তারা যারা বের করেছিল তাদের মধ্যে কিছু লোক মারা গেছে, কিছু লোক বেঁচে আছে। আমি পরিষ্কার কথা রিপাবলিক বাংলা থেকে বলছি, গুন্ডা দমন আইন একটা হয়েছে, 20 বছরের ইতিহাস ভুলে যাওয়ার কোনো কথা নয়। আবার বছর 20 পরে বাক স্বাধীনতার যদি বোধন করতে চাই, মানবতার যদি বোধন করতে চাই, ন্যায়ের যদি বোধন করতে চাই, পাপাচারের যদি নিষ্কাশন করতে চাই, তাহলে ওদের ফাইলটা খোলা হোক, কারণ ওদের মধ্যে এখনো হাসান ইমরান বেঁচে আছে। হ্যাঁ, শিবির প্রতিষ্ঠাতা, নাম ধরে বলছি, ইমাম বরকতি লুকিয়ে আছে, দাড়িটা নিয়ে লুকিয়ে বসে আছে, বেঁচে আছে, যে মুখে চুনকারি দেওয়ার জন্য ইনাম ঘোষণা করেছিল, যে তসলিমার মুখে চুনকারি লাগালে ইনাম দেওয়া হবে। এবং অনেক আর্টিকেল লিখেছি এই সময়, অনেকগুলো লেখা, বিভিন্ন ফতোয়া প্রকাশ হয়েছিল, তসলিমা নাসরিনকে কলকাতা রাখার বন্দোবস্ত করলে তবে তসলিমা নাসরিনের ঘরে ফেরা রীতিবৃত্ত সম্পূর্ণতা পাবে। না, শুধুমাত্র কলকাতায় ফিরলে তো না, নিজের দেশে, আমি জানি না, সেটা আমি অমিতদার কাছে পরে শুনবো, যে কলকাতা শহরে ফেরা এবং পশ্চিমবঙ্গের এই নির্বাসন কাটিয়ে ফেরার পর বাংলাদেশ থেকে কীরকম সেখানকার শিল্পী, সাহিত্যিক মহল, স্পেশালি কবি সাহিত্যিকরা, তাদের কি রিয়াকশন, সেটা আমি জানার চেষ্টা করবো। তবে তার আগে কিছু আলোচনা আমরা করছিলাম, আমি অংশমান করার কাছে আবারও যাব। এই বিভিন্ন পন্থী, বিভিন্ন লবি এবং বিভিন্ন পন্থীর নিজস্ব কবি, নিজস্ব সাহিত্যিক, এই যে একটা কালচার বিগত কয়েক বছর ধরে চালাচ্ছি, এটাও বা কি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আখেরে পিছিয়ে দিচ্ছে? রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য কোথাও আমরা আমাদের নিজেদের আদর্শের সঙ্গে সমঝোতা করছি দীর্ঘ বছর ধরে। তবে তার আগে এই যে মৌলবাদ বিরোধিতা, ইসলাম মৌলবাদের বিরোধিতা, তা নিয়ে গতকাল যেটা কিছুক্ষণ আগে বলছিলেন কাজী মাসুম আক্তার, তা নিয়ে এক্স্যাক্টলি কি বলেছিলেন, সঠিক কি বলেছিলেন তসলিমা নাসরিন, একবার শুনে নেব। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। তাদের অভিযোগ, আমি কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মৌলবাদীদের বিরুদ্ধে একই রকমভাবে যুদ্ধ করছি না। তারা কি একই যুক্তিতে রাজা রামমোহন রায়কেও এই বলে বাতিল করেন
যে তিনি সতীদাহের বিরুদ্ধে লড়েছেন, কিন্তু পৃথিবীর সব ধর্মের সব কুসংস্কারের বিরুদ্ধে একই সঙ্গে লড়েননি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি কেউ দোষ দিয়েছিলেন? তিনি হিন্দু বিধবার অধিকারের জন্য লড়লেন, অন্য সব ধর্মের সংস্কার করতে গেলেন না কেন? সমাজ সংস্কারক তার সবচেয়ে পরিচিত সমাজের অন্যায় থেকেই লড়াই শুরু করেন। আমার ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হবে কেন? আর তথাকথিত প্রগতিশীলরা, তথাকথিত সেকুলার উদার বামপন্থীরা ব্যবহার করেন অপবাদ, উদ্দেশ্যনীয় সন্দেহ এবং সামাজিক বর্জন। ভারত ও বাংলাদেশ দুই দেশেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার। বাংলাদেশে আজ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার ভয়াবহ। রাজীব হায়দার, ওয়াশিকুর রহমান বাবু, অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস, নিলয় নীল, ফয়সল আরিফিন দীপন সহ অনেক সাহসী মুক্ত চিন্তককে জিহাদি সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের অপরাধ ছিল তারা প্রশ্ন করেছিলেন, ইসলামের বৈষম্যমূলক বিধানের সমালোচনা করেছিলেন। আমি অংশুমানদার কাছে আসছি। অংশুমানদা, কিছুক্ষণ আগে অমিতদা বলছিলেন যে সেই সময় যারা বামপন্থী লেখক, বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক ছিলেন তারাও সে সময় কোনো প্রতিবাদ করেনি। আপনি বোধহয় সে সময় সেই লবির মধ্যেই ছিলেন, প্রতিবাদ করেননি? আমি ছিলেন না তখন? না, আমি মানে তারা সকলেই আমার ঘনিষ্ঠ অগ্রজ ছিলেন, কিন্তু আমি তাদের মতের সঙ্গে সহমত হতে পারিনি। আমি আমার মত স্পষ্ট করে আলাদা রেখেছিলাম, যেটা অমিতদা বলল। আমি দেখো এই গোটা ঘটনাটায় দুটো জায়গা খুব পরিষ্কার, যে আলোচনাটা এখনো পর্যন্ত হয়েছে আমি খুব পরিষ্কার বলতে চাই। সেটা হচ্ছে, এক, যে আমি এখনো মনে করি, সেদিনও মনে করতাম, যে বামফ্রন্ট সরকারের আরো কড়া হাতে গোটা পরিস্থিতির মোকাবিলা করা উচিত ছিল। দুই, আমি একেবারে মানসদা এবং মাসুম ভাইয়ের সঙ্গে একমত যে একটা মিটিংয়ে কেবল তাসলিমা এলেন, 2 ঘন্টার একটা অনুষ্ঠান করলেন, যেটা মানসদা বলেছেন যে ফ্রিলি ঘুরে বেড়াতে পারছেন কিনা, যে মানে কলকাতা কি প্রস্তুত, পশ্চিমবঙ্গ কি প্রস্তুত তাসলিমাকে গ্রহণ করার জন্য, সেইটা এখনো পর্যন্ত নয়। তো সেটাও আমাদের বুঝে নিতে হবে। কিন্তু এই সূচনাটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমি ছোটও করতে চাই না। যে ঘটনাটা গতকাল ঘটেছে সেই সভাটাকে আমি ছোটও করতে চাই না। কিন্তু আমি মানসদার আরেকটা কথার সঙ্গে সম্পূর্ণ সহমত, এবং সেখানে কিন্তু কতগুলো অশনি সংকেত দেখা যাচ্ছে। মানসদা বলেছেন যে আমরা সহিষ্ণু, আমরা তার্কিক, একদম সত্যি কথা। পরমতকে আমাদের জায়গা দিতে হবে, বিরোধী মতকে শুনতে হবে। যাদবপুরের একটা ছোট্ট বইয়ের দোকান, সেই বইয়ের দোকান কিছু বই বিক্রি করে, সেখানে গিয়ে কিন্তু ইতিমধ্যে হামলা হয়েছে যে এই বইগুলো বিক্রি করতে দেবো না। তাসলিমা নাসরিন আমি সমর্থন করেছি। কিছুদিন আগে আমার বন্ধু মন্দাক্রান্তার বিরুদ্ধে কতগুলো FIR করা হয়েছে। কিছু 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 এমন ইমেজ এসছে যে ইমেজগুলোকে বলা হয়েছে অশ্লীল এবং হিন্দু ধর্মের আঘাত দিচ্ছে। শ্রীজাতর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং মানুষ দ্বারাও আমি আশা করব নিশ্চয়ই এই ঘটনাগুলোর নিন্দে করবেন এবং একইভাবে এদেরও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দাঁড়াবেন। না, আমি বলছি ডিফার করার কিছু নেই তো। অংশুমানদা, হিন্দু ধর্ম নিয়ে করে আমার লেখা, সেটার নাম সেদ্ধ। না, আমি আপনাকে বলছি না, মানে হিন্দু ধর্মের আমি আপনাকে বলছি না অত উলঙ্গভাবে সমালোচনা এতাবৎকালে কেউ করেনি। তার জন্য আমাকে বহু হিন্দু ধর্মের লোক দেখেছে যে আপনি ধর্ম চর্চা করেন, আমি ধর্ম চর্চা করি বলে, মাসুম ভাই বলছিলেন তারা তো আমি ধর্ম চর্চা করি বলে ওই বইটা লিখতে পেরেছি। সুতরাং আমরা সমালোচনাটা থাক ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা এই ধরনের কোনো লেখা লিখি, তাহলে যে প্রতিক্রিয়া হবে মুসলিম সমাজের, ঠিক একই প্রতিক্রিয়া হিন্দু সমাজে। না, সেটাকে তো আমরা সমর্থন করছি না। আমি আসছি সেটাকে আমরা সমর্থন করছি না। জানানো উচিত হিন্দু অবিদ্যা যে কথাটা স্বর্ণালী বলছিল সেটা সত্যি, তুমি আবার পক্ষ নিয়ে নিচ্ছ। এই শিবিরের মধ্যে এখানে যাওয়া যাবে না, শিবিরের প্রশ্ন না, স্বাধীনতার ক্ষেত্রে শিবিরে যেও না। আমার চিরকাল একটা পরিষ্কার কথা যে এই ক্ষেত্রে আমাদের শিবিরের কথা বলছি না, আমাদের স্পষ্টভাবে দাঁড়াতে হবে। লেখক তোমাকে একটা জায়গায় বুঝতে হবে যে শিল্পীদের স্বাধীনতার পক্ষে এখানে কিন্তু তাসলিমা করলে হিন্দু মননের লোক আছে, আর মন্দাক্রান্তা যদি লেখে সেটা অন্যায্য, শ্রীজাত লিখলে সেটা না, কেউ একজন নয়। একদম ঠিক হবে না। প্রথম কথা হচ্ছে প্রত্যেকের একটা জায়গায় অধিকার আছে, সেটা হচ্ছে আমার যে ধর্মীয় সেন্টিমেন্ট সেটা যাতে আহত না হয়, সেটা কিন্তু দেখার দায়িত্ব লেখকদের। তাহলে তো আজকে দায়িত্ব কি বলছো তুমি?
একই কথা তো বলছি। কেন তাহলে তো আমি তো কখনো বলিনি আমি ফতোয়া দিয়েছি তাকে আমরা সমর্থন করতে হবে। না কখনোই নয়, কখনোই লেখকের স্বাধীনতা যেরকম কথা আলোচনা হচ্ছে সেরকম তাহলে শিল্পী যারা ছবি আঁকে তাদের পূর্ণ স্বাধীনতার কথা আমরা একই রকম ভাবে আলোচনা করতে হবে। তাহলে মকবুল ফিদা হোসেন তিনি যে সরস্বতী মূর্তি এঁকেছেন সেটাকে উদাত্ত কণ্ঠে প্রশংসা করে সেটাকেও সাপোর্ট করতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে দ্বিখণ্ডিততে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, দ্বিখণ্ডিততে তাসলিমা নাসরিন এটা ওয়ান কাইন্ড অফ তার আত্মজীবনী, তার নিজের বেড়ে ওঠা, নিজের জীবন যৌবন এবং সেক্ষেত্রে ছত্রে ছত্রে তিনি কি ধর্মীয় মৌলবাদ ফেস করেছেন, চোখের সামনে দেখেছেন এবং তার কি ফল সেগুলোকে তিনি লিখেছিলেন। যখন 2011-তে এক সেকেন্ড যখন 2011-তে ক্ষমতার পরিবর্তন হলো তখন আপনি কোন শিবিরে? আপনি তখনও বাম শিবিরে। হ্যাঁ, এবং আমি চিরকাল তোমাদের স্টুডিওতে বসে আমি তাসলিমাকে আনা হোক বলে গেছি। তখন তুমি দেখে নিও আর্কাইভ থেকে, তোমাদের স্টুডিওতে বসে আমি বলে গেছি। আমি জানি, আমি এটা শেষ করিনি। 2011-র পর তখন আপনি বাম শিবিরে এবং তখন নিশ্চয়ই আপনি আর মানে ছানা বা একটু বড় ছানা বা ম্যাচিওর ছানা না, তখন আপনি প্রপারলি লেখালেখি করছেন। 2012 সালে কলকাতা বইমেলাতে সেখানে নির্বাসন প্রকাশিত হওয়ার কথা থাকলেও বুকফেয়ার পাবলিশার্স এন্ড গিল্ড তারা সেটাকে প্রকাশ করলো না, আটকে দিল 11th আওয়ারে। সেটাকে আপনি কোথায় প্রতিবাদ করেছিলেন? না আমি একদম, তুমি তাহলে দেখো আমি একদম প্রতিবাদ করেছি। আমি একদম বলছি তোমাকে, আমি চিরকাল এই প্রশ্নে তাসলিমা নাসরিনের পাশে দাঁড়িয়েছি। কোথায় করেছিলেন প্রতিবাদ? দেখো 2012-তেও কিন্তু তুমি যদি বলো আপনাদের এন্টায়ার গোষ্ঠী, আমি জানি আপনাদের সেখানে ফেসবুক চলে এসেছে, আমি তো বলছি তুমি দেখো গিয়ে পুরনো আমার টাইমলাইনে গিয়ে দেখো, আমি একদম লিখেছিলাম আমি চিরকাল। কিন্তু আমাদের রিচও, এটা তোমাকে বুঝতে হবে, 2012-তেও কিন্তু তখনও আমাদের রিচ কম ছিল। আমি নিশ্চয়ই কম ছিল এবং আমাদের বাম আমল গেছে এবং বাম লবির যারা শিল্পী সাহিত্যিক তারা আজ পর্যন্ত সবথেকে স্ট্রংগেস্ট। তারা বাম শিল্পী সাহিত্যিকরা ঝাঁপ দেবে কিনা তৃণমূলে, তখন তার জন্য একটা কথা বলছি, তখনও পর্যন্ত কিন্তু আমাদের রাজ্যের যারা শিল্পী সাহিত্যিক হিসেবে যথেষ্ট মান্য তারা জীবিত ছিলেন। এবং আজকে তুমি আমার কথাকে যতটা গুরুত্ব দিচ্ছ, প্রেস আজকে আমি কিছু বললে যতটা গুরুত্ব দেবে, তখন আমাদের কথাকে তত গুরুত্ব দেওয়া হতো না। তখন কাদের কথাকে গুরুত্ব দেওয়া হতো? শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, না তারা করেননি এবং তারা ভুল করেছিলেন। আমি এখনো বলছি তারা ভুল করেছিলেন। ছেড়ে দিন। 2014 সাল তাসলিমা নাসরিনের উপন্যাস অবলম্বনে তখন অংশমান দ্বারা আরেকটু বেশি পরিণতর দিকে এগিয়ে গেছেন। মেগা সিরিয়াল দুঃসহবাস তাসলিমা নাসরিনের উপন্যাস অবলম্বনে তৈরি একটা মেগা সিরিয়াল 2014 সাল, তখনও বন্ধ করে দেওয়া হলো। সেই সময়তে সারদা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আমল, তখন বাম বুদ্ধিজীবীরা যথেষ্ট অ্যাক্টিভ। মহাশ্বেতা দেবীরা তখন বলতে শুরু করেছেন, আরো অনেকে তখন বলতে শুরু করেছেন যে আমরা একটা ভুল করে ফ্যাসিস্ট সরকার নিয়ে চলে এসেছি। তবু দুঃসহবাস সিরিয়াল মেগা সিরিয়াল বন্ধ হওয়ার পরে একজনও বাম লবির কবি সাহিত্যিক প্রতিবাদ করেননি। আমি জানতে চাই তখন তারা কোথায় ছিলেন? যত প্রতিবাদ মনে পড়ছে এখন ফাইনালি আসার পর, তখন আপনারা কোথায় করেছিলেন? দেখো আমাকে একটা দেখিয়ে দিন কোনো আপনার কোনো ক্লিপিং, কোনো সোশ্যাল মিডিয়ায় লেখা কোনো একটা প্রতিবাদ করেছিলেন। আমি তো সেটারই বিরোধিতা করছি এবং আমি স্পষ্টভাবে প্রথম থেকে বিরোধিতা করছি। আমি চাই না যে সেটা আবার রিপিটেড হোক। এই যে অমিত দা বলছে যে না বিরোধিতা আমার গৌণ আমার চুপচাপ বিরোধিতা, আর আজকে যারা রাম নিয়ে, সীতা নিয়ে, দুর্গা নিয়ে কুৎসিত ভাষায় কবিতা লিখছেন তাদের এফআইআর কে নিয়ে আমি একদম স্পষ্ট ভাষায় প্রতিবাদ করছি। এটা একটু দ্বিচারিত হয়ে যাচ্ছে না অংশমান দা? আমি আবার তোমায় বলছি, তুমি হয়তো এখন আমার প্রতিবাদটা দেখতে পাচ্ছ, তুমি তখন হয়তো আমার 2014 সাল কত পুরনো? 14 সালের সিরিয়াল নিয়ে আমি কিছু লেখকের স্বাধীনতা মানে যথেচ্ছাচার নয়। আমি আবার তোমায় বলছি যথেচ্ছাচার নয়। ইনফ্যাক্ট বাংলাদেশ সরকারকেও আজ পর্যন্ত আপনারা রেকটিফাই করে দেবেন যদি আমি ভুল করি। বাংলাদেশ সরকারকে, শেখ হাসিনা তো 2 বছর আগে চলে গেলেন, তার আগে পর্যন্ত শেখ হাসিনা খুব ভারত বন্ধু ছিলেন। বাংলাদেশ সরকারকে অফিসিয়ালি চিঠি দিয়ে তাদের যে এই যে বিভিন্ন তাসলিমার যে উপন্যাসের যে বিতর্কিত অংশ তা নিয়ে প্রতিবাদ বন্ধ হোক, তাসলিমাকে ফেরত যাওয়া হোক, আপনারাকে উইথড্র করুন, এই নিয়ে এখানকার বাম লবির কবিতা শিল্পী সাহিত্যিকরা, কবি সাহিত্যিকরা কোথায় তারা একসঙ্গে গিয়ে জয়েন্ট পিটিশন দিয়েছেন, চিঠি দিয়েছেন? কোথায় হয়েছে অমিত দা? কিচ্ছু করেনি। তার কারণ হচ্ছে হেফাজত তাদের বক্তব্য ছিল যে না ধর্মীয় মৌলবাদ, ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত লাগে তাহলে সেখান থেকে সরে আসা উচিত। দেখুন ইসলামের ধর্মীয় আঘাত ইসলামের ধর্মীয় ভাবাবেগটা ভাবাবেগ, কিন্তু হিন্দু ধর্মের ধর্মীয় ভাবাবেগটা
এখানে আমাদের কঠোর প্রতিবাদ করা উচিত। আমরা মৌলিক জায়গা এটা থেকে কোন ভাগের ধরনের তৈরি করছি। বিচারিতা? দেবাশিসদের বক্তব্য অনেক না, কথা বলো বলতে নি। চাইছেন, প্লিজ দেবাশিসদাকে একটু অ্যালাউ করতে হবে। আমি বলছি যে স্বর্ণালী, দেখো আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটা কতটা একে অন্যের পরিপূরক, মানে বিপরীত ধর্মী। আমরা একদিকে বলছি শিল্পী সত্তার স্বাধীনতা দাও, আমরা সেই নিয়ে কথা বলছি, আবার একদিকে আমরা বলছি যে ওই শিল্পী কেন প্রতিবাদ করেনি, মানে আমরা শিখিয়ে দেবো সে প্রতিবাদ আমরা করবে তো কিনা। এক্স্যাক্টলি এখানেই আলোচনা করলাম, শেষে এলাম সেই শিল্পীর যে স্বাধীনতা নেই, শিল্পী যে আমি প্রতিবাদ সাহিত্যিক করবো কি কবি করবো না। সাহিত্যিকের স্বাধীনতা পূর্ণ সেখানে দেওয়া আমরা হোক, তাদেরকে- পূর্ণ মাত্রা দেওয়া হোক, কিন্তু সেক্ষেত্রে সেই স্বাধীনতার মানে কি যে কোনো ধর্মের যে কোনো ঈশ্বর বা আরাধ্য দেব দেবী বা হোয়াট এভার তাকে যা খুশি ভাষায় আক্রমণ ঠিক, করা। ঠিক, তাহলে তখন যখন এটা তাহলে সেটাকে rectify করে কেন দ্বিখণ্ডিত প্রকাশ করা হয়েছিল? প্রশাসনিক সরকার একটা প্রশাসনকে বাঁচাবার জন্য, রাজ্যকে বাঁচাবার জন্য যখন এই মর্মে একটা সরকার তার নিরাপত্তার খাতিরে একজনকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল, আমরা সেটার আজকে কঠোর ভাষায় সমালোচনা করছি, কিন্তু আমরা তখনো বলছি না যে আমার রাজ্যটা বেঁচে গেছে বা এই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা যদি কিন্তু তাসলিমা এক নম্বর- নাসরিন আসার জন্য এক নম্বর- রাজ্যের অসাফল্যে আর দু যেতে নম্বর- হতো, এক নম্বর- রাজ্যের দু নম্বর- অসাফল্যে যেতে হতো, এইটা হলে তাহলে এখানেই সরকারকে প্রশাসনিক তখনই ইস্তফা আমি দিতে হবে। ব্যর্থতা। একজন তাহলে অন্তত 2007 সরকারটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত ছিল। আরে বসে এখানে তো কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, তারপর আপনারা কেন আনতে পারলেন না তাসলিমাকে? আরে কলকাতা- কোথায় কোথায় কোর্ট দেখেন, কোর্টের অর্ডারের পরে কোথায় কাজ করতে পারেন? কলকাতা হাইকোর্ট তো 2005 খারিজ করে দিয়েছিল। একেবারেই সাহিত্য এবং শিল্পের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে তার সঙ্গে ভোট বাক্সকে যুক্ত করা অত্যন্ত অন্যায় কাজ। অ্যাবসলিউটলি তাই। যদি কারোর কোনো ধর্মে আঘাত লাগে সেই ধর্মের মানুষজনকে প্রতিবাদ করতে দিন না, সেখানে সরকার কেন ঢুকবে? রাজনীতিকরণের কিরকম মাসুল কোথাও আমাদেরও গুনতে হলো, যারা সত্যি সত্যি সাহিত্য প্রেমী, যারা কবিতা প্রেমী। গতকাল একটা ছবি, খারাপ লাগা ছবি, সেটা দিয়ে শেষ করি। যখন ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জয় গোস্বামী, তাকে যখন ডাকা হলো মঞ্চে, তাসলিমা নাসরিন বললেন যে আমি চাই যখন এখানে আমার সামনে জয় গোস্বামী উপস্থিত রয়েছেন তিনি আমার সঙ্গে একটু মঞ্চে আসুন। জয় গোস্বামী উঠলেন, তার বয়সও হয়েছে, তিনি অসুস্থ রয়েছেন, তিনি আস্তে আস্তে তার শিথিল পায়ে ধীর গতিতে তিনি মঞ্চের দিকে এগিয়ে এলেন। ঠিক সেই সময়তে একটা অংশে মানুষ তাকে গো ব্যাক স্লোগান দিলেন। সেই গো ব্যাক স্লোগান শোনার পর সেখানে আর অশান্তি না বেরিয়ে জয় গোস্বামী বসে পড়েন। যারা অনুষ্ঠানের উদ্যোক্তা তারাও এগিয়ে আসেন, তারা বলেন যে আপনারা কারা, আপনারা কোন উদ্দেশ্যে অশান্তি গন্ডগোলটা করছেন, যেখানে আমরা যাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি তিনি যখন বলছেন তিনি কাউকে মঞ্চের উপর চাইছেন, তখন আপনারা কেন এই অশান্তির জায়গা তৈরি করলেন? নিঃসন্দেহে যারা অনুষ্ঠান সাজিয়েছিলেন তার মধ্যে একজন বিজেপি বিধায়ক ছিলেন এবং অন্যজন বিজেপির একটি সেলের সদস্য ছিলেন। অতএব সেখানে তারা নিঃসন্দেহে নিজের প্রোগ্রাম নিজেরা ঘাঁটতে চাইবেন না। তারা কারা, তারা নিজেরাই সেখানে প্রশ্ন তোলেন। আমি জানি না তারা কারা, তাদের কি পরিচয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে 3-4টে গলা আমাদেরকে সম্মানিত করলো, অনুষ্ঠানের উদ্যোক্তাদের সম্মানিত করলো, তাসলিমা নাসরিনকে সম্মানিত করলো, নাকি জয় গোস্বামীকে সম্মানিত করলো? এই কবি সাহিত্যিকরা কবে বুঝবেন যে রাজনৈতিক অনুদান, রাজনৈতিক অ্যাডভান্টেজ, রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে ক্যাকাছিচি বললে সম্মান পাওয়া যায় না? তার থেকে অনেক বেশি সম্মান সাধারণ মানুষ, দর্শক, শ্রোতা, গুণমুগ্ধরা তাদেরকে দেন। তারা যতক্ষণ না পর্যন্ত তাদের এই নিজস্ব আকাঙ্ক্ষাগুলোকে একটু কন্ট্রোল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত বোধহয় এই ধরনের অপ্রীতিকর অবস্থা সরকার না চাইলেও কিছু না কিছু ছোটোখাটো ঘটনা ঘটেই যাবে। আমি এইটা বলেই শেষ করছি, জাস্ট একটা ছোট রিয়াকশন নিয়ে নেব অংশুমান দাও এবং মানস দা। না দেখো, শিল্পী সত্তা যেটা নিয়ে কথা হচ্ছিল অমিতদার আর কি, দরকার কি সবসময় রাজনীতির লবিতে নাম লেখানো? হ্যাঁ, একদমই নেই। রাজনীতির সঙ্গে আমি কেন জড়াতে যাব? আমার লেখার মধ্যে রাজনীতি থাকতে পারে, সেটা আমার স্বাধীনতা, কিন্তু আমার স্বাধীনতাটা যে প্রসঙ্গটা তুমি তুলেছিলে, মকবুল ফিদা হোসেনকে কেন আপত্তি করা হয়েছিল, সেটা হচ্ছে আমি ছবি আঁকতে পারি, কিন্তু আমি যদি আজকে আল্লাহর ছবি আঁকি বা হযরত মুহাম্মদের ছবি আঁকি তাহলে তোমার উপরে একটা আক্রোশ হবে, কারণ তাদের কোনো ছবি নেই। এটা তোমার কল্পনা, তোমার কল্পনায় তুমি আরেকটাকে আল্লাহ বলতে পারো না। তুমি একজন নারীর ছবি এঁকেছো, এটা তোমার স্বাধীনতা, কিন্তু তাকে তুমি সরস্বতী বলে দাগিয়ে দিচ্ছ কেন? তুমি বলো যে আমি একটা নারীর ছবি এঁকেছি, তাকে যখন তুমি সরস্বতী বলে দাগিয়ে দাও, নারীর ছবি নয়, নগ্ন নারীর ছবি তুমি আঁকো, কিন্তু তুমি তাকে সরস্বতী বলে দাগিয়ে দিও না, তাহলে পরে আপত্তি হবে। কিন্তু তুমি নগ্ন নারীর ছবি 100খানা আঁকো, ভারতবর্ষের নগ্ন শিল্পের ছড়াছড়ি খাজুরাহো থেকে আরম্ভ করে কেউ কখনো আপত্তি করেনি, কিন্তু তুমি তাকে দাগাচ্ছ কেন যে এটা সরস্বতী? সেই স্বাধীনতা তোমার নেই। আমার যে কথা বলেছেন তার সুর ধরে আমি বলছি, নাম্বার 1 যে আমি বিশ্বাস করি যে শিল্পী সাহিত্যিকদের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস থাকতে পারে, তা তাদের শিল্পকর্মে লেখায় প্রকাশও পেতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক দলের ধামাধারি হয়ে গেল ওই ক্যাকা ছিচি করার মাসুলটা কিন্তু আজকে জয়দাকে খানিকটা দিতে হয়েছে। এটা একদম
একদম নিঃসংকোচ আমাকে মানতে হবে, স্বীকার করতে হবে। সময় একদম শেষ। আদালত দিয়ে আদালতে যাবে, পেন দিয়ে লিখবে। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি, এবং শেষ করার আগে শেষ করতে করতে মানে যাতে গতকালের একটা ছোট্ট মুহূর্তের কয়েক টুকরো। ত্রিপলির যে মেয়েটি বোরখা পরেনি বলে রাস্তায় মার খেলো, সে আমি। ঢাকার যে মেয়েটি জার্সি পরে ফুটবল খেলেছে বলে হেনস্থা হলো, সে আমি। রিয়াদের যে মেয়েটি দেশের বাইরে একা যেতে চেয়েছিল বলে জেলে গেল, সে আমি। কাবুলের যে মেয়েটিকে প্রেম করার অপরাধে পাথর ছুঁড়ে মারা হলো, সে আমি। দামেস্কের যে মেয়েটিকে পিটিয়ে হত্যা করলো তার স্বামী, সে আমি। বাংলাদেশে বৈষম্যের শিকার মা বোনেদের সমানাধিকারের পক্ষে সওয়াল। ধর্মের ঊর্ধ্বে উঠে অভিন্ন দেওয়ানি বিধি চান তসলিমা। ধর্মের ঊর্ধ্বে উঠে এবার সমান অধিকার, সেই সমান অধিকারের পক্ষে সওয়াল করলেন তসলিমা। কলকাতায় বসে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করলেন, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সওয়াল করলেন তসলিমা। বাংলাদেশে বৈষম্যের শিকার হচ্ছেন মা বোনেরা দিনের পর দিন। এই ছবি বাংলাদেশে আমরা দেখে অভ্যস্ত হয়েছি। বারবার সরকার পরিবর্তন হলেও মা বোনেদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই অবিলম্বে মা বোনেদের সমান অধিকারের পক্ষে সওয়াল করলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। অভিন্ন দেওয়ানি বিধি তো সেটার জন্য আমি 40 বছর ধরে সংগ্রাম করছি। এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি। তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি, এবং এটা মাস্ট, এটা সভ্যতার প্রথম শর্ত। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে, মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH